নমস্কার। আজকের গল্প শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর ভালোবাসার নাম প্রতারণা। বললি তুই নিজের মুখে এই কথা? বন্ধুর মুখের চামড়াটা ঢিলে হয়ে ঝুলে পড়ল। বন্ধুর চোখ দুটো কপালের উপর থেকে নামলো না, আর হাঁটা খোলাই থাকলো। হাতের সিগারেটের অনেকক্ষণ জমে ওঠা ছাইটা ছাইদানিতে ঠুকে ঝরিয়ে পরাশর হেসে বলল, হাঁটা বুঝে ফেল জ্যোতি, মুখের মধ্যে মশা ঢুকে যেতে পারে। দিদার মশা ঘরে এসো, সন্ধেবেলা জানালা বন্ধ না করলে। আরে রেখে দে তোর মশা। জ্যোতি প্রায় খিচিয়ে উঠে বলে, আমি জানতে চাই তোর কথাটা সত্যি কিনা। পরাশরের কৌতুকের গলা, কোনটা সত্যি, যা বলেছি সেটা, না আদৌ বলেছি কিনা? আজ্ঞে হ্যাঁ, সেই কথাটাই জিজ্ঞেস করা হচ্ছে। নিজ মুখে বললি এই অদ্ভুত কথাটা? বললাম তো, পরাশর নির্লিপ্ত গলায় বলে। এছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না ভাই। ছুটোছুটি করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অসম্ভব নয়। পরাশর উদার হাসি হেসে বলে, করতেও পারে, হয়তো করছেও। আশ্চর্য রকম শান্ত হয়ে গেছে সেই অবধি। জ্যোতি একটু নড়ে চড়ে বসে গলার স্বর নামিয়ে বলে, শান্ত হয়ে গেছে কেন? তোকে উৎখাত করছে না ডাক্তারের কাছে যাবার জন্যে? পরাশর বলে, না সেটা করছে না। এটাই আশ্চর্য ঠেকছে বলে ফেলেই তো ওই ভয়টাই ঘাড়ে চেপে বসেছিল। কিন্তু বলল না, অপেক্ষা করে করে কতকাল থেকে নিজে থেকেই। পরাশর আরেকটা সিগারেট বার করে ঠুকলো, লাইটার বার করলো ধীরে সুস্থে। অধৈর্য জ্যোতি বলে ওঠে, সিনেমার নায়কের মতো কায়দা করিস নে পরাশর, যা বলবি চটপট বলে ফেল। কি বললি নিজে থেকে? ওই কথাই বললাম আর কি। এক মুঠো ধোঁয়া ঘরের সিলিংয়ের দিকে ছুঁড়ে দিয়ে পরাশর বলল, মানে ডাক্তারের কাছে গিয়ে একটা পরামর্শ। আবার থামছিস? স্পিডের মাথায় থামিস না পরাশর। কি বলল শুনে? বলল থাক। থাক? শুধু থাক? তাই তো বলল। তারপর তুই আর কিছু বললি না? না। পরাশর আস্তে আস্তে টেবিলের উপর আঙুল ঠুকতে ঠুকতে বলল, আর কিছু বলতে পারলাম না, সবটাই কেমন বাঁধানো মনে হলো। তাছাড়া ওর মুখটা দেখে কেমন সাহস এলো না। মনে হলো যেন ও আমাদের এই জগতে নেই, যেন অন্য কোথাও চলে গেছে। তার মানে গুম হয়ে গেছে? সাধু বাংলায় তাই বলে বোধহয়। জ্যোতির নাকটা কুঁচকে ওঠে। জ্যোতি হাঁটু দুটো নড়াতে নড়াতে বলে, আমি ভেবে পাই না এর মধ্যেই অত অস্থির হয়ে উঠল কেন মালাই। এখনই কি হাল ছেড়ে দিয়ে ঠাকুর দেবতার চরণে মাথা ঠুকতে যাবার সময় হয়ে গেছে? কতদিন বিয়ে হয়েছে তোর? তোর বিয়ের 3 মাস আগে, অর্থাৎ বছর আষ্টেক। রাবিশ! জ্যোতি খুব চটা গলায় বলে ওঠে, যেমন রাবিশ সেটা, তেমনি বুদ্ধ তুমি। বলতে পারোনি এখনো অগাধ সময় পড়ে আছে, এখন থেকে হতাশ হবার কিছু নেই। কত লোকের বিয়ের 20 বছর পরেও। বলেছি রে, তাই বলেছি। না বলে কি আর ওর পাগলামির হাতে আত্মসমর্পণ করেছি? অনেক নজির দেখিয়েছি, অনেক কারণ বুঝিয়েছি, শরীরতত্ত্ব এবং মনস্তত্ত্বের অনেক ব্যাখ্যা শুনিয়েছি। কথাটা না শেষ করেই শেষ করে পরাশর। জ্যোতি অস্থির গলায় বলে, আমার যে হয়েছে মুশকিল। শুধু তোর বউ হলে, মানে অন্য কোনোখানের মেয়েটে হলে ধরে একবার আচ্ছা করে বুঝিয়ে ছাড়তাম। বুঝতো না। আরে বাবা, তুই বোঝাতে বসলে না বুঝতেও পারে, কিন্তু অপর লোকের বুঝ দেওয়া আলাদা ব্যাপার। কিন্তু মালাটা আমার বোন হয়েই যে হয়েছে মুশকিল, ওইখানেই দারুণ অসুবিধে। প্রসঙ্গটা তো ঠিক ছোট বোনের সঙ্গে আলোচনার মতো নয়। অবশ্য জ্যোতির এটা একটু অধিক সূচি পাই। পরাশরের বউ মালা মোটেই জ্যোতির নিজের ছোট বোন নয়, জ্যোতির খুব দূর সম্পর্কের মামাতো বোন। তবে ওর নিজের ভাই নেই বলেই জ্যোতিদা বলে প্রাণ বার করত, এখনো করে। ভাইফোঁটায় নেমন্তন্ন করে ধুতি টুতি দেয়। পরাশর বলে, তোর বোনকে বিয়ে করে আমার একদিক থেকে লোকসানই হয়েছে জ্যোতি। তুই ছিলি আমার একেবারে নিজস্ব চিরকেলে সম্পত্তি। আমার স্ত্রী আমার সেই অভিন্ন হৃদয় বন্ধুকে সমীহ করবে, খাতির করবে
এবং হিংসে করবে। একটাই হতো স্বাভাবিক, তা নয় তুই প্রায় আধখানাই আমার হাতছাড়া হয়ে গেলি, মনে হবে অর্ধেকেরও বেশি। অধিকার বোধটা যেন ওর দিকেই 75 পয়সা, অর্থাৎ হিংসেটা তোর দিকে এসে যাচ্ছে। একেবারে অস্বীকার করতে পারি না, কোথায় আমার বউ আমার বন্ধুকে ডেকে যত্ন টত্ন ঠিক মতো করছে না বলে তার উপর সর্দারি চালাবো তা নয়, বাড়িতে বড় কুটুম্বুর আদর যত্নের ঘটা দেখছি ফেল ফেলিয়ে। তাছাড়া আমি তোর বউকে আপনি আগে না করে তুই তুই করছি, সেটাও একটা লোকসান, বলে হেসে ওঠে জ্যোতি। কিন্তু এ ধরনের হাসি খুশির দিন সেই বিয়ের প্রথম দিকে, বড়জোর বছর 3-4। তারপর আর আবহাওয়া এমন হালকা থাকলো না। হঠাৎ একদিন শনি হয়ে এলো এক শখের জ্যোতিষী। ছেলেটা পরাশরেরই এক আত্মীয় গোছে। কিরোর বইটই পড়ছে, মহোৎসাহে হাত দেখাতে ওনাদের কাছে গিয়ে গিয়ে ধর্ণা পাড়ছে। তা ওই হাত দেখা জিনিসটা এমনই মোহময়, বিশেষ করে মেয়েদের কাছে, যে কেউ যদি বিনা বিদ্যায় মিছিমিছিও কারো হাত নিয়ে বসে বলচাল দেয়, বাজে বুঝেও হাতটা তার দিকে এগিয়ে দেবেই মেয়েরা। মালাও দিয়েছিল। বলেছিল, খুব যে জ্যোতিষী হয়ে উঠেছ দেখছি, কই আমার হাতটা দেখো তো। ভাগ্নে হয়তো মালার থেকে বয়সে বেশ কিছু বড়ই হবে, কিন্তু পদমর্যাদার জোরে মালা তাকে তুমি করেই কথা বলল। ভাগ্নে অতএব বয়সের মর্যাদা খাটানো আপনির দিকে গেল না। মামির পেলব সুকুমার হাতকানি উল্টে পাল্টে দেখতে দেখতে বলে উঠল, মামির তো দেখছি একেবারে অতি সুখী পরিবার যোগ, বাচ্চা কাচ্চা চ্যাঁ ভ্যার বালাই তো দেখছি না, সন্তান স্থানে শুননি। মালা ফট করে হাতটা টেনে নিয়ে বলে উঠল, যাক বাবা, বাঁচলাম। তোমার মামারও তাহলে কোনো ঝামেলা রইল না, সারা জীবন শুধু বই কিনবেন আর সিগারেট খাবেন। আরে বাবা, আর সব কি আছে হাতে দেখি। মালা একটু রহস্যময় হাসি হাসল। আর দেখবার কি আছে, অতি সুখী অবস্থা যখন। আচ্ছা দেখো তো ধর্মস্থানে কি আছে। ভাগ্নে অভিনিবেশ সহকারে দেখে বলল, ধর্মস্থান বেশ ভালোই, সদ্গুরু যোগ রয়েছে কিন্তু মামি। এই বয়সে হঠাৎ ধর্মচিন্তা মনে এলো যে? কেন এলো সে তো তুমিই বলবে। মালা হাতটা আবার টেনে নিলে। তোমাদের কাছে তো অজানা কিছুই থাকে না। লোকের ভাগ্য রহস্য, চরিত্র রহস্য সবই তো তোমাদের নখদর্পণে। মনে হলো ঠাট্টা করেই বলছে, কিন্তু আর কোনোদিন ভাগ্নের সামনে হাতটা বাড়িয়ে ধরেনি মালা। অবশ্য পরাশরের জন্য হতে পারে। পরাশর বলে, এই বয়সে খুব ভাঁওতা দিতে শিখেছিস তো বাটুল। তা বুজরুকিটা আর ঘরের মধ্যে কেন? একখানা সাইনবোর্ড লটকে বসে পড়গে যা বাপের ভিটের বৈঠকখানা রুমে, আর খেটে খেতে হবে না। তোর মামিরও যেমন হাত দেখাবার আর লোক পেল না। তা মালা বোধ হয় ঘোরতর পতিব্রতা, তাই ভাগ্নের সামনে আর হাতটা বাড়িয়ে ধরল না কোনোদিন। কিন্তু হাত বাড়িয়ে ধরা ব্যাধিটা তাকে কবলিত করে ফেলল। জ্যোতিষ এক বাতিক হলো মালার। কাগজের বিজ্ঞাপনের, পাঁজির বিজ্ঞাপনে এর ওর তার মুখে হস্তরেখাবিদ ও পুষ্টিকারকের নাম শুনল কি ছুটল সেখানে। তার বাটুলের ভাগ্যক্রমে তার গণনারই সমর্থন আসতে লাগলো। বাটুল যে একটা হেলা ফেলার লোক নয়, সেটা প্রমাণিত হয় ওইসব মোটাসোটা দক্ষিণা গ্রহণকারী জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষার্ণব মহোদয়দের গণনায়। সন্তান যোগ নেই, তবে ভগবানের দয়ায় কি না হয়। প্রথম ব্যাপারটা পরাশরের গোচরীভূত হয়নি। প্রথম দিকে তো মালা প্রায় বাপের বাড়িতে যেত টেত। সেখানে সঙ্গী যুক্ত ছোট কাকি আর ছোট ভাই। ছোট কাকিরও ভবিষ্যৎ দর্শনে প্রবল উৎসাহ। কিন্তু ক্রমশই বাপের বাড়ি যাওয়ার হার কমে আসে। মেয়েরা যে দাবিতে বাপের বাড়ি গিয়ে চেপে কিছুকাল বসে থাকতে পায়, সে দাবি আর মালার জীবনে এলো না। অতএব মালা পরাশরের সংসারে স্থায়ী আসন নিয়ে বসে গেল। কিন্তু মালার মন বসলো কই? মালার ওই বাতিক মালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যাদবপুর থেকে দমদম, দমদম থেকে শিবপুর, শিবপুর থেকে বরশে বেহালা, কোথায় অমুক চট্টোপাধ্যায়, কোথায় তমুক চক্রবর্তী, কোথাও আবার দেবের গোড়ায়। জানতে দেরি হলো না পরাশরের ব্যাপারটা। পরাশরের চিত্তজগতে ভবিষ্যৎ সম্পর্কে কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই। তাই পরাশরকে ঠাট্টা করল, ধিক্কার দিল।
বাধা দিতেও চেষ্টা করলো, কিন্তু শেষ অবধি হাল ছেড়ে দিয়ে সঙ্গে করে নিয়ে চলল নতুন কোনো লক্ষ্যে। নিয়ে না গেলে মালা নির্জীবের মতো ঘুরে বেড়ায়, কথা বলে কম, খায় কম, এ এক জ্বালা। যদিও মালা হেসে হেসে বলবার চেষ্টা করত, আরে বাবা, আমি কি আর সত্যি ভবিষ্যৎ জানবার জন্য মরে যাচ্ছি? আমি শুধু যাচাই করে দেখছি বাঁটুল শিখেছে কিনা, বাঁটুলের কথার সঙ্গে অন্যের কথা মিলছে কিনা। সেটার কি খুবই দরকার আছে? ধরে নাও বাঁটুল খুব শিখেছে, মিলল তো অনেকের সঙ্গে। মালা কেমন বোকার মতো বলেছে, অমিলও তো হতে পারে, তাতেই বা কি হাতি ঘোড়া হলো? পরাশর মালার হৃদয়তত্ত্বের দিকে দৃষ্টি ফেলেনি। পরাশরও বোকার মতো বলেছে, বাঁটুলের বিদ্যে নিয়ে তোমার এত মাথা ঘামানো কেন? অবশেষে একদিন ধরতে পারলো কেন মাথা ঘামানো। উত্তর পাড়ার এক জ্যোতিষী বললেন, সন্তান যোগ প্রায় নেই সত্য কথা, 15.5 আনাই নেই, কিন্তু ওই আধ আনাটুকুই ভরসা। কবচ টবচ ধারণ করলে অথবা দৈব টৈব করলে হতেও পারে ভালো ফল। বক্রেশ্বরের উষ্ণকুণ্ডে গিয়ে স্নান করে দেখুন। বাস ধরে পড়ল মালা, বক্রেশ্বর যাবে। পরাশর অন্যমনস্ক বই কি। পরাশর বইয়ের অরণ্যে ঘুরে বেড়াতে বেড়াতে মানুষের সব কথা বুঝতে ভুলে গেছে। তাই পরাশর তখন অবাক হয়ে বলে, 21 শতাব্দীতে আছো এখনো নাকি? উষ্ণকুণ্ডে স্নান করে ছেলে মেয়ে হবে? অদ্ভুত। তাছাড়া এটাই বলি, সুখে থাকতে ভূতের কিল খাবার বাসনা কেন? বেশ তো আছি বাবা, শুধু মোরা দুজনে, শুধু কল পূজনে জীবন কাটাবো বলে ভেবেছি। মালা অভিমান ভরা গলায় বলে, বাহ, একটা বাচ্চা না থাকলে আবার বাড়ি। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।